ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। কাল শুরু হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচে স্পিন উইকেটের আভাস বাংলাদেশ হেড কোচ ফিল সিমন্সের, আর ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন সামি বলছেন এমন উইকেট তিনি কখনো দেখেননি। পাশাপাশি অধিনায়ক মেহেদী মিরাজের অধিনায়কত্ব নিয়েও চিন্তিত নন টাইগার কোচ। শনিবার দুপুর 1:30টায় মিরপুরে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। এক এক জায়গায় এই খেলার এক এক নাম, কিন্তু ছোটবেলায় এই খেলা খেলেনি এমন বাঙালি ছেলে মেয়ে খুঁজে পাওয়া দায়। মজার এই খেলা খেলেই ওয়ার্ম আপে মিরাজ শান্তরা। টানা হার থেকে বের হতে হলে টাইগারদের যে মন ভালো করা জরুরি। ঘরের মাঠে বাংলাদেশের অন্যতম বড় অস্ত্র উইকেট। হোম অফ ক্রিকেটের কালচে উইকেট যে স্পিন সহায়কই হতে যাচ্ছে এটা টাইগার হেড কোচের কথাই পরিষ্কার। আর ক্যারিবিয়ান হেড কোচ ড্যারেন স্যামি তো এক কাঠি সরেশ, এমন উইকেট নাকি তিনি কোনোদিন দেখেননি। You know Mirpur a lot better than I do, so you tell me, because I'm looking at the wicket. It looks like a normal Mirpur wicket, so it usually has some sort of turn in it, so which is good. I don't know how to describe it, but the thing is, what I can tell you is we will not let the pitch play on our minds. Wherever we go, the mantra remains the same. You still got to assess the conditions that you are faced with. মেহেদী হাসান মিরাজের অধীনে 10 ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে মাত্র এক ম্যাচ। যদিও অধিনায়ক মিরাজের পারফরমেন্স ক্যারিবিয়ান এই মাস্টার মাইন্ডকে ভাবাচ্ছে না। তার মতে বাংলাদেশ ম্যাচ হারছে ব্যাটিংয়ে, অধিনায়কের সেখানে কিছুই করার নাই। Miraj is a good captain, but you can't judge his captaincy on 200 runs and 198 and not chasing. Now, in the field you can judge his captaincy, and I think the captaincy in the field has been good, but winning games depends on your batsmen too, and if your batsmen don't score the runs that is needed, then you're going to be in trouble. সাম্প্রতিক সময়ে লঙ্কান কিংবা আফগান স্পিনাররা বাংলাদেশকে ভুগিয়েছে। বাংলাদেশ হেড কোচ স্বস্তিতে, এই সিরিজে খেলতে হবে না রশিদ খানকে। পাশাপাশি আফগান সিরিজে আলো ছড়ানো সাইফ হাসানের থেকে সেঞ্চুরি চান ফিল সিমন্স। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাকের আলী অনিককে নিয়ে দর্শকদের বর্ণবাদমূলক সমালোচনায় ক্ষেপেছেন বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স। ক্যারিবিয়ান এই মাস্টারমাইন্ড বলেছেন দর্শক হিসেবে সবকিছু বলার অধিকার তারা রাখেন, কিন্তু বর্ণবাদমূলক কিছু বলা উচিত না যেটা জাকেরকে নিয়ে বলা হয়েছে। এমনকি তার মতে ক্রিকেটারদের উচিত হবে না দর্শকদের বক্তব্যের কোনো পাল্টা বক্তব্য দেয়া। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে জাকের আলী অনিক যখন বাদ পড়লেন, তার বোন একটা স্ট্যাটাস দিয়েছিলেন তার ফেসবুকে। সেটা ছিল চুইংগাম চাবানো নিয়ে জাকের যে রিসেন্ট টাইমে অনেক বেশি সমালোচনার শিকার হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটার একটা প্রতি স্ট্যাটাস, যেটা পরবর্তীতে তিনি ডিলিটও করেন। বোঝাই যাচ্ছে যে তার চুইংগাম চাবানো নিয়ে তার স্ট্রেস রিলিফের জন্য তিনি যে চুইংগাম চাবান, যেটা রিকি পন্টিং কিংবা সৌরভ গাঙ্গুলিরা চাবাতেন, সে জিনিসটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরস তৈরি হতো। এমনকি তার যে সৃষ্টিকর্তা প্রদত্ত স্কিন টোন, সেটা নিয়েও সোশ্যাল মিডিয়ায় প্রচুর হাসাহাসি ট্রল করা হতো, যেটা নিয়ে খেপেছেন বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স। It is your right as a person to be on social media, to say what you want on social media, but as an international player and a national player for Bangladesh, আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না কোনো ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো উত্তর দিবে। ইন্টারন্যাশনাল ক্রিকেটার হিসেবে এটা আপনার দেখার কথা না। তবে জাকের আলীর সঙ্গে বর্ণবাদমূলক যা হয়েছে সেটা আমি একদমই সাপোর্ট করি না। Racial part of it I am disgusted with against Jackie Ali. That's not nice. But I tell you, I don't want my players answering anything on social media. সিমন্সের কথা ধরেই বলা যায় ক্রিকেটারদের সমালোচনা তাদের পারফরমেন্স নিয়েই করতে হবে, এবং যেটা হচ্ছেও। কিন্তু বাংলাদেশ দল যখন আফগানিস্তান সিরিজ খেলে দেশে ফিরেছে, এয়ারপোর্টে যেটা হয়েছে সেটাও কাম্য নয়। তাসকিন নাইম শেখদের দিকে দর্শকরা তেড়ে গিয়েছেন। পরবর্তীতে অনেকটা মনের দুঃখ থেকে নাইম একটা স্ট্যাটাসও দিয়েছেন, যদিও সেটার সঙ্গেও হেড কোচ একমত নন। তিনি বলেছেন যাই ঘটুক না কেন, সোশ্যাল মিডিয়ায় যাই হোক না কেন, সেটা নিয়ে ক্রিকেটারদের পাল্টা কোনো বক্তব্য দেয়া উচিত না।
আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। ঐতিহাসিক লালবাগ কেল্লায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন। বিসিবি ট্যুরিজম প্রকল্পের অংশ হিসেবে অতিথি দেশকে নিজেদের ইতিহাসের সাথে পরিচিত করানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে এই উদ্যোগ। এদিকে ট্রফি উন্মোচনে এসে টানা 3 ওয়ানডে সিরিজে হারা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানালেন ক্যারিবীয়দের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর কথা। মেহেদী হাসান মিরাজ আর সাই হোপ, দুই দলের দুই অধিনায়ক হাসছেন বটে। বাংলাদেশ ইন্ডিজ 3 ম্যাচের ওয়ানডে সিরিজের শেষে মুখের হাসিটা স্থায়ী হবে একজনের। আগামী সপ্তাহখানেক দুই দলের গোল্ডেন বয়েজ লড়বে রূপালী এই ট্রফিটার জন্য। শুক্রবার 7 সকালে সেই ট্রফি উন্মোচন করা হলো বিখ্যাত লালবাগ কেল্লায়। ট্রফি উন্মোচনে মুখে হাসি থাকলেও মাঠে বাংলাদেশ অধিনায়কের মুখে হাসি নাই। 10 ম্যাচে মোটে একটা জয়। ভাই, ট্রফি আমাদের হবে তো ইনশাআল্লাহ। মেহেদী হাসান মিরাজ সিরিজটা জয়ের ব্যাপারে আশাবাদী হওয়া ছাড়া উপায়ও নাই। তার অধীনে 10 ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে মোটে একটাতে। এই সিরিজটা জিতলে সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে যে কনফিডেন্স হারিয়েছে টাইগাররা, সেই কনফিডেন্স অনেকাংশেই ফিরে আসবে। প্রথমবার এখানে? হ্যাঁ, ছোটবেলায় অনেক বইতে পড়েছি। অন্য অনেকের মতো বই পুস্তকে পড়েই বিখ্যাত এই দুর্গ সম্পর্কে জেনেছেন বাংলাদেশ ক্যাপ্টেন। মূলত 1678 সালে মুঘল প্রিন্স আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন এটার নির্মাণ কাজ শুরু করেন। মারাঠা দমনের জন্য তিনি দেশে ফিরলে 2 বছর বাদে শায়েস্তা খান সুবেদার হয়ে বাংলায় এসে আবারও এটার নির্মাণ কাজ শুরু করেন। পরে তার কন্যা পরিবিবির মৃত্যুতে এই দুর্গের কাজ অসমাপ্ত রাখা হয়। বিসিবির ট্যুরিজম প্রকল্পের অংশ হিসেবে অতিথি দেশকে নিজেদের ইতিহাসের সঙ্গে পরিচিত করার উদ্দেশ্যে এই উদ্যোগ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। টি-20 বিশ্বকাপে সবশেষ দল হিসেবে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাই পর্বে জাপানকে 8 উইকেটে হারিয়ে এই যোগ্যতা অর্জন করে মধ্যপ্রাচ্যের দেশটি। এই অঞ্চলের বাছাই পর্ব থেকে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ ছিল 3 দলের, যেখানে আমিরাতের আগে মূল পর্বের টিকিট নিশ্চিত করে ওমান ও নেপাল। আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় বসতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের এবারের আসর। 20 দলের অংশগ্রহণে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চল থেকে টিকিট নিশ্চিত করেছে কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া ও জিম্বাবুয়ে। গুজরাটের নয়া মন্ত্রিসভায় জায়গা পেলেন ভারতীয় ক্রিকেট তারকা রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা। শুক্রবার মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি বিধায়ক রিভাবা। 2022 সালে প্রথমবার নির্বাচনের ময়দানে পা রেখেছিলেন জাদেজার স্ত্রী। দীর্ঘদিনের কংগ্রেসি জাদেজা পরিবারের সদস্য হয়ে বিজেপিতে যোগদানের পর অনেক সমালোচনা সইতে হয়েছে তাকে। তবে ইভিএম এ সমস্ত অভিযোগের জবাব দিয়েছিলেন রিভাবা। 50,000 ভোটের ব্যবধানে জামনগর উত্তরের বিধায়ক নির্বাচিত হন তিনি। বিধায়ক হয়েও বারবার পড়েন সমালোচনার মুখে। রাজনীতি ও বিবাহিত জীবনে চড়াই উতরাই পেরিয়ে এখন মন্ত্রী হলেন রিভাবা। প্রথম জীবনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছেন তিনি, তবে চাকরি নয়, সমাজ সেবায় নিজেকে উজাড় করে দিয়েছেন। বিশেষত মহিলাদের ক্ষমতায়ন এবং নারীদের উন্নয়নের জন্য প্রচুর কাজ করেছেন। এবার গুজরাটের মন্ত্রী হিসেবেও এই সেবামূলক কাজ চালিয়ে যাবেন রিভাবা, আশায় জামনগরবাসী। ওদিকে অস্ট্রেলিয়া সফরে ভারত স্কোয়াডে জায়গা না পেয়ে হতাশ মোহাম্মদ শামি। প্রধান নির্বাচক অজিত আগারকারের কাছে তার ইনজুরি সংক্রান্ত কোনো হালনাগাদ তথ্য না থাকায় চটেছেন তিনি। জানান তার কাজ কেবল প্রস্তুতি নেওয়া ও ম্যাচ খেলা। এদিকে জাতীয় দলে ডাক না পেলেও নিজের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এই পেসার। বয়সের ট্রেন 35 স্টেশন স্পর্শ করলেও এখনও বল হাতে অনন্য মোহাম্মদ শামি। 2003 সালে নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের পর ইনজুরি সমস্যা কাটিয়ে চলতি বছরের জানুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ দিয়ে ফেরেন এই ভারতীয় পেসার। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিয়ে 5 ম্যাচে নেন 9 উইকেট, যা যৌথভাবে ছিল টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার। এমন ফর্মে থাকার পরও শামিকে বিবেচনায় রাখছেন না বিসিসিআই। নতুন করে পড়েননি ইনজুরিতে, নিয়মিতভাবে ঘরোয়া ও লঙ্গার ভার্সন ক্রিকেট খেলছেন তিনি। অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত দলে জায়গা হয়নি এই পেসারের। তার ফিটনেস বিষয়ে প্রধান নির্বাচক অজিত আগারকার জানিয়েছিলেন এই নিয়ে কোনো আপডেট নেই তার কাছে। মূলত এমন জবাবেই চটে যান মোহাম্মদ শামি। আপডেট দেয়া বা জিজ্ঞেস করা কেবল আমার একার দায়িত্ব নয়, ফিটনেস নিয়ে রিপোর্ট দেওয়াও আমার কাজ নয়।
আমার কাজ হচ্ছে জাতীয় ক্রিকেট একাডেমিতে যাওয়া, প্রস্তুতি নেওয়া ও ম্যাচ খেলা। উনি কার কাছ থেকে আপডেট নিচ্ছেন কি নিচ্ছেন না তা আমার দায়িত্ব নয়। আগারকারের মন্তব্যে স্বামীর বিরক্তি ফুটে উঠেছে চরমভাবে। অস্ট্রেলিয়া সফরে দলে জায়গা না পেয়ে হতাশ এই পেসার। আমি আগে জানিয়েছি দল নির্বাচনের সিদ্ধান্ত আমার হাতে নেই। যদি আমার ফিটনেসে সমস্যা থাকতো তাহলে আমি রঞ্জি ট্রফি খেলতে পারতাম না। যদি 4 দিনের ম্যাচ খেলতে পারি তাহলে ওয়ানডেতেও খেলতে পারবো। 2023 বিশ্বকাপে 24 উইকেট নিয়ে ভারতকে ফাইনালে তুলতে সাহায্য করেছিলেন মোহাম্মদ শামি। এরপর ইনজুরিতে পড়ে দারুণভাবে ফিরেও আসেন তিনি। তাই হার না মেনে চালিয়ে যেতে চান লড়াই। আমার কাজ লড়াই চালিয়ে যাওয়া। কষ্ট করলে সুফল অবশ্যই পাওয়া যাবে। আমি শুধু অনুশীলন করে যেতে পারি। জাতীয় দলে ডাক না পেলেও সমস্যা নেই, আমি রাজ্য দলের হয়েই খেলবো। ঠিক কী কারণে শামিকে দলে নেওয়া হচ্ছে না তা স্পষ্ট করে জানাচ্ছে না বিসিসিআই। তাই প্রশ্ন উঠছে, ভারতের জার্সিতে কি অধ্যায় শেষ হতে চলেছে এই পেসারের? নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। এবারে ফুটবল প্রসঙ্গ। তৃণমূল ফুটবলে কাজের স্বীকৃতি হিসেবে এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন গ্রাসরুট অ্যাওয়ার্ডে ব্রোঞ্জ পেয়েছে বাফুফে। সৌদি আরবের রিয়াদে এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি অ্যাওয়ার্ড নাইটে দেয়া হয় এই সম্মাননা। এবারই প্রথম এএফসি অ্যাওয়ার্ডে 2টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল বাফুফে। মেম্বার অ্যাসোসিয়েশনে লাওস পুরস্কার পাওয়ায় লাল সবুজদের অপেক্ষা ছিল গ্রাসরুট নিয়ে। প্রথমবারের মতো এই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েই পুরস্কার নিশ্চিত করায় চমক সৃষ্টি করে বাংলাদেশ। সাফ এএফসি টুর্নামেন্ট ছাড়াও বয়স পর্যায়ে আমন্ত্রণমূলক টুর্নামেন্টেও খেলছে লাল সবুজের প্রতিনিধিরা, যার পুরস্কার স্বরূপ 10 বছর পর এএফসির কোনো পুরস্কার পেল বাফুফে। ধারাবাহিক কার্যক্রমে আরও 2 প্রতিভাবান ফুটবলারের দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই ধারাবাহিকতায় এবার যুক্ত হলেন সুনামগঞ্জের ইয়াসিন ও মোজাম্মেল। জগন্নাথপুর উপজেলার জয়নগর গ্রামের এই 2 কিশোর নিজেদের ফুটবল শৈলীতে এরই মধ্যে সাড়া ফেলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা চোখ এড়ায়নি তারেক রহমানের। ফুটবল সরঞ্জামের পাশাপাশি নগদ অর্থ সহায়তা প্রদান করেন সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুল হকের মাধ্যমে। সেই সাথে প্রতি মাসে এই 2 ফুটবলারকে বৃত্তি প্রদানেরও অঙ্গীকার করা হয়। আমার ভালো লেগেছে, তাই না? অত দূর তো নাই জন্য আমার দেখতে আপনার সকলে দৌড়বা তাই লাগি, যাতে তাই একটা কিপার আসলা। প্রতি মাসের 5 তারিখের ভিতরে এই মোজাম্মেল এবং ইয়াসিনের পড়াশোনার খরচ বাবদ এবং খেলাধুলার খরচ বাবদ একটি আর্থিক সহযোগিতা প্রতি মাসে ইনশাল্লাহ অব্যাহত থাকবে এবং আশা করি এটা যতদিন ওদেরকে প্রতিষ্ঠিত করতে না পারবে ততদিন পর্যন্ত ইনশাল্লাহ এই সহযোগিতা অব্যাহত থাকবে। 2026 বিশ্বকাপের জন্য প্রথম ধাপে বিক্রি হয়েছে 10 লাখের বেশি টিকিট। সবচেয়ে বেশি কেনা হয়েছে 3 আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো থেকে। 45 লাখ আবেদনকারীর মাঝে লটারির মাধ্যমে নির্বাচিতরাই কিনতে পেরেছেন টিকিট নামের সোনার হরিণ। উচ্চ মূল্যের পরও টিকিট নিয়ে দর্শক আগ্রহ থেকে খুশি ফিফা সভাপতি। প্রথমবারের মতো 48 দলের অংশগ্রহণে বিশ্বকাপ। আয়োজক উত্তর আমেরিকার 3 দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ফুটবলের মেগা এই আসরকে ঘিরে রোমাঞ্চের শেষ নেই সমর্থকদের মাঝে। তবে টিকিটের উচ্চ মূল্য নিয়েছিল হতাশা। দাবি উঠেছিল দাম কমানোর। এর মাঝেই ফিফার দাবি, প্রথম ধাপে বিক্রি হয়ে গেছে 10 লাখেরও বেশি টিকিট। বিশ্বকাপ শুরু হতে বাকি আরও 8 মাস। তার আগে প্রথম ধাপে 45 লাখ আবেদনকারীর মাঝে লটারির মাধ্যমে নির্বাচিত দর্শকরা কিনতে পেরেছেন টিকিট নামের সোনার হরিণ। সারা বিশ্বের 212টি দেশ ও অঞ্চলের সমর্থকরা কিনেছেন এসব টিকিট, যার মধ্যে সবচেয়ে বেশি কেনা হয়েছে 3 আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো থেকে। টিকিট কেনায় শীর্ষ 10 দেশের তালিকায় এরপর আছে ইংল্যান্ড, জার্মানি, স্পেন, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্সের নাম। যদিও ম্যাচ ও ভেন্যু প্রতি কত টিকিট বিক্রি হয়েছে সেই তথ্য জানায়নি ফিফা। তবে উচ্চ মূল্যের পরও টিকিট নিয়ে দর্শক আগ্রহে খুশি ফিফা সভাপতি। সারা বিশ্বে জাতীয় দলগুলো যখন এই ঐতিহাসিক বিশ্বকাপে জায়গা পাওয়ার লড়াই করছে, তখন ফুটবল প্রেমীদের আগ্রহ দেখে আমি রোমাঞ্চিত। অসাধারণ সাড়া পাওয়া যাচ্ছে। পাশাপাশি ইতিহাসের সবচেয়ে বড় ও অন্তর্ভুক্তিমূলক এই আসর যে সারা বিশ্বের সমর্থকদের কল্পনা উচ্ছ্বাসকে ছুঁয়ে যাচ্ছে, এটা তার দারুণ ইঙ্গিত।
ধারণ ক্ষমতা অনুযায়ী 3 আয়োজক দেশের 16টি স্টেডিয়ামে 104 ম্যাচের আসন সংখ্যা প্রায় 71 লাখ। সেই হিসেবে অবিক্রিত টিকিটের সংখ্যা এখনও প্রায় 6 মিলিয়ন। দ্বিতীয় ধাপে টিকিট বিক্রির আবেদন শুরু হবে 27 অক্টোবর। এরপর লটারির মাধ্যমে নভেম্বরের মাঝামাঝি টিকিট কিনতে পারবেন সমর্থকরা। আর তৃতীয় ধাপে টিকিট বিক্রি শুরু হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। ব্রাজিলকে বিশ্বকাপ ট্রফি জেতানোই একমাত্র স্বপ্ন দলটির হেড কোচ কার্লো আনচেলোত্তির। যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে তার পূর্ণ প্রতিদান দিতে চান এই কোচ। বিশ্বকাপের আগে নিজেদের পুরোপুরি গুছিয়ে নেয়ার প্রত্যয় কার্লো আনচেলোত্তির। সবশেষ 2002 সালে বিশ্বকাপের সোনালী ট্রফিটা উঁচিয়ে ধরেছিল ব্রাজিল। এরপর একে একে 2 দশকেরও বেশি সময় পার হলেও বিশ্বসেরা আর হয়ে ওঠেনি সেলেসাওদের। এমনকি ফাইনালটাও খেলতে পারেনি তারা। শিরোপার আক্ষেপ ঘুচাতে ইতিহাস ভেঙে প্রথমবারের মতো বিদেশি কোচের অধীনে দায়িত্ব দেওয়া হয় সাবেক রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলোত্তিকে। তবে তার অধীনে সবকিছুই যে রাতারাতি পাল্টে যাচ্ছে তা কিন্তু নয়। ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর 3 জয়ের পাশাপাশি একটি ড্র ও 2টি হার সাথী হয়েছে আনচেলোত্তির। যদিও তিনি বলছেন বিশ্বকাপ ট্রফি জয় করাটাই তার একমাত্র স্বপ্ন। আমি জানি ব্রাজিলের ফুটবল মানেই কেবল জয়, যেখানে হারের কোনো জায়গা নেই। আমি সমর্থকদের কথা দিচ্ছি, বিশ্বকাপের আগেই পুরোপুরি গুছিয়ে নেব আমরা। ট্রফি জেতার জন্যই সেখানে যাব, আর এটাই এখন আমার একমাত্র স্বপ্ন। ক্লাব কোচিংয়ে বিশ্বের সেরা কোচদের একজন আনচেলোত্তি। রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পর 122 বছরের ইতিহাসে 2 মেয়াদে ক্লাবটিকে জেতান 15টি শিরোপা। এবার বড় দায়িত্ব নিয়ে ব্রাজিলে এসে দিতে চান আস্থার প্রতিদান। সিবিএফ আমাকে যে সুযোগ দিয়েছে তা অবিশ্বাস্য। ইতিহাসের সেরা দলটির কোচ হতে পারা দারুণ একটি বিষয়। আমি আমার স্বপ্নকে বাস্তব করেছি। এবার আমার প্রতি তাদের বিশ্বাসের প্রতিদান দিতে চাই। আগে 32 দলের অংশগ্রহণে বিশ্বকাপ অনুষ্ঠিত হলেও এবারই প্রথম সেই সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে 48 দলে। সামনে আরো বড় পরিসরে এই প্রতিযোগিতা আয়োজন করতে চায় ফিফা। যদিও বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন কার্লো আনচেলোত্তি। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। নভেম্বরে আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে সেনেগাল ও তিউনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে আগামী 15 নভেম্বর লন্ডনে এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে সেলেসাওরা। 3 দিন পর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। এবার আফ্রিকার আরেক দল তিউনেশিয়ার মুখোমুখি হবে আনচেলোত্তির দল। ফ্রান্সের শহর লিলে মুখোমুখি হবে তিউনেশিয়া ব্রাজিল। সিবিএফ বলছে বিশ্বকাপ শুরুর আগে আফ্রিকার শারীরিকভাবে শক্তিশালী দেশগুলোর বিপক্ষে খেলার অভিজ্ঞতা দলকে দিতে এই উদ্যোগ। বিশ্বকাপের আগে ব্রাজিল দলকে সেরা প্রস্তুতির সুযোগ দিতে এরপর ইউরোপের 2 শীর্ষ দলের বিপক্ষে ম্যাচ আয়োজন করতে যাচ্ছে সিবিএফ। সম্ভাব্য ভেন্যু যুক্তরাষ্ট্র। এদিকে বড় দুঃসংবাদ পেল চেলসি ভক্তরা। ইনজুরিতে আবারও 6 সপ্তাহ মাঠের বাইরে দলের অন্যতম সেরা তারকা কোল পালমার। 20 সেপ্টেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন কোল পালমার। এরপর থেকেই মাঠের বাইরে ইংলিশ মিডফিল্ডার। চেলসি কোচ এনজো মারেস্কা আশা করেছিলেন অক্টোবরের শেষ ভাগে মাঠে ফিরবেন পালমার, কিন্তু সেই সম্ভাবনা ভেস্তে গেল। চেলসি কোচ বৃহস্পতিবার নিশ্চিত করেছেন মাঠে ফিরতে অন্তত আরও 6 সপ্তাহ সময় প্রয়োজন। আন্তর্জাতিক বিরতি শেষে শনিবার থেকে আবারও শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ। 7 ম্যাচ শেষে 11 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 7ম স্থানে চেলসি। অনূর্ধ্ব 17 নারী এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ চাইনিজ তাইপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। জর্ডানের আকাবা স্টেডিয়ামে সন্ধ্যা 7:30টায় শুরু হয়েছে খেলাটি। চাইনিজ তাইপেকে হারাতে পারলে লাল সবুজদের নিশ্চিত হবে মূল পর্বের টিকিট। তাই এই ম্যাচকে বেশ গুরুত্বপূর্ণ বলছেন হেড কোচ সাইফুল বারী টিটু। প্রতিপক্ষ শক্তিশালী হলেও দলের প্রতি পূর্ণ আস্থা রয়েছে বলে জানান তিনি। গোল করার পাশাপাশি নিজেদের জালের দিকেও বাড়তি নজর দেওয়ার তাগিদ তার। প্রায় 1000 মানুষের অংশগ্রহণে হাতির ঝিলে অনুষ্ঠিত হয়ে গেল ফ্যামিলি রানার্স মিনি ম্যারাথনের দ্বিতীয় এডিশন। অংশগ্রহণকারী এবং আয়োজকরা জানালেন পরিবারের সবার সুস্থতা দিতেই পারে সুখী জীবনের নিশ্চয়তা। হেমন্তের ভোর, রাজধানীর বেশিরভাগ মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন হাজারো নারী, পুরুষ, শিশু জড়ো হয়েছেন হাতির ঝিলে। ছিলেন প্রবীণরাও। ফ্যামিলি রানার্স 7.5 কিলোমিটার মিনি ম্যারাথনের দ্বিতীয় এডিশনে দৌড়ের মাধ্যমে সুস্বাস্থ্য গঠনের বার্তা দিতে চান তারা। 500 মিটার দৌড়ে অংশ নিয়েছে শিশুরাও। বাবা মায়ের সাথে সুস্থ জীবন গড়তে এখন থেকেই শুরু তাদের
প্রস্তুতি। অংশগ্রহণকারীরা বলছেন, শুধু নিজের নয়, সুখী জীবনের জন্য সুস্থতা প্রয়োজন পরিবারের সবার। আর সুস্থতা নিশ্চিতে দৌড় বা ব্যায়ামের বিকল্প নেই। যদি পরিবারের জন্য নিজেকে যদি ভালো করতে চাও, ঘুম থেকে উঠো এবং তুমি রান করো। রানের কোনো বিকল্প নেই। প্রত্যেকটা মানুষের অ্যাটলিস্ট 30 থেকে 40 মিনিটস এভরিডে রান করা উচিত, অ্যাটলিস্ট হাঁটা উচিত। আমি যখনই রান করি বা সাইকেলিং করি, আমি আমার বাচ্চাদেরকে নিয়েই বের হই। তো আমার মনে হয় যে এটাতে আমাদের একটা বন্ড তৈরি হয়, একটা গুড বন্ড তৈরি হয়। It keeps me active, it keeps me looking forward to these marathon events and I just love it. আমরা দৈনন্দিন জীবনে সুস্থতার জন্য রানের বিকল্প নেই। আমার 66 ইয়ার চলতেছে, আমি সুন্দর 7 কিলোমিটার দৌড়েছি, অনেকের আগেই আসছি। তো আমি মনে করি আমাদের যারা ইয়ং আছে, যারা পরবর্তী যত্ন আছে, তাদের এইটা প্র্যাকটিস করা উচিত। উদ্যোক্তারা জানান, দেশবাসী যেন সুস্থ থাকার ব্রত গ্রহণ করে সেই লক্ষ্যে অব্যাহত থাকবে এমন আয়োজন। আমরা চাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলি যেন স্বাস্থ্য বিষয়ক সচেতনতার মধ্য দিয়ে থাকে। আমরা যখনই ইভেন্টে আসি তখন কিন্তু অনেক পরিবার আমরা একসাথে হই। এই যে পরিবারগুলো আমরা একসাথে হই, আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হয়। যখন আপনি ফ্যামিলিতে একসাথে থাকবেন, আপনার শুধু একা ফিট থাকলে হবে না, আপনার ফ্যামিলির সবাইকে নিয়ে ফিট থাকবেন। আমরা চাচ্ছি যে যাতে পরিবার নিয়ে আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আমরা আগামীতে আমরা আরও এই ধরনের আয়োজন করতে চাই। এই আয়োজনের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।